হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। তো আজকে আমরা সরল সুদের কিছু বেসিক প্রবলেম আমরা সলভ করবো, ওকে? তো প্রথমেই বলি, অঙ্ককে কখনো একটা সাবজেক্ট বা ফর্মুলায় ফেলে আমাদেরকে সলভ করতে হবে, খুব কঠিন একটা ব্যাপার এইভাবে ভাববে না। অঙ্ককে সবসময় রিয়েল লাইফ একটা প্রবলেম, যে তোমাদের কাছে কিছু ইনফরমেশন আছে আর সেই ইনফরমেশন বেস করে কিছু নতুন ইনফরমেশনকে খুঁজতে হবে। এইভাবে যদি ভাবো, অঙ্ককে দেখার ধরন, অঙ্ককে কল্পনা করার ধরন যদি চেঞ্জ করো, তাহলে অঙ্ক অনেক ইজিলি সলভ হয়ে যাবে আর অঙ্ক সাবজেক্টটাকে কখনো কারোর কঠিন মনে হবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে কি বলছে অঙ্কটা? বার্ষিক সরল সুদের হার 5% থেকে 4% হওয়ায় কমলবাবুর বার্ষিক আয় 50 টাকা কমে গেছে। তাহলে আগে সুদের হার ছিল 5%, সেটা থেকে কমে হয়ে গেছে কত? 4%। তার জন্য কমলবাবুর বার্ষিক আয় মানে 1 বছরের আয় 50 টাকা কমে গেছে। তাহলে কমলবাবুর মূলধন নির্ণয় করো। তো দেখো, অঙ্কটা করার অনেক ধরনের প্রসেস হয়। বেশিরভাগ স্টুডেন্ট যেটা ফলো করে সেটা আমি আগে বলে নিই, তারপরে আরেকটি উপায় বলবো। তাহলে প্রথম পদ্ধতিতে কিভাবে করব? মনে করি মূলধন x টাকা। আমি পুরো লিখে লিখে করছি না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তোমরা তোমাদের মতো করে লিখে নেবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, সুদের হার কত ছিল? 5%। তাহলে মূলধন যদি x টাকা হয়, তাহলে সুদ কত? আমরা জানি i ইকুয়াল টু PTR/100। পি কত? এখানে আসল আমি ধরেছি x টাকা মূলধন। টি কত সময়? 1 বছর। আর কত? 5%। তাহলে 5 নিচে বাই 100, তাহলে 5x/100। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত হবে? 4%। মানে সেই একই নিয়ম, এক্স গুণ 1 গুণ, এখানে শুধু 5-এর জায়গায় কত হয়ে যাবে? 4, অর্থাৎ 4x/100। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার 5% যখন ছিল তখন সুদ ছিল এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে 4% হলে সুদ হয়ে গেল এটা। দুটো সুদের ডিফারেন্স কত হবে বলো? 5x/100 মাইনাস 4x/100। তাহলে প্রথমবার যখন সুদ বেশি ছিল তখন ও এই সুদটা পেতো, দ্বিতীয়বার এই সুদটা পাচ্ছে। তাহলে আগে বেশি পেতো, এখন কম পাচ্ছে। তাহলে কত টাকা কম পাচ্ছে? দুটোকে মাইনাস করে দিলাম। তাহলে সুদ কত কম পাচ্ছে? এত টাকা। আর সেটাই দেখো বলেছে যে কমলবাবুর বার্ষিক আয় 50 টাকা কম হয়। তাহলে এই কত টাকা কম হচ্ছে? এইটা, তো এটাই সমান সমান 50 টাকা। তো এই দুটোকে বিয়োগ করলে কি হয় বলো? 100। নিচে থাকছে 5x - 4x/100 সমান সমান 50। 5x - 4x সমান x/100 ইকুয়াল টু 50, বা এক্স সমান কত? 100 দিকে চলে এলে 5000 হয়ে যাবে। তাহলে মূলধন কত? 5000 টাকা। তাহলে এটা যে নর্মাল মূলধনকে এক্স করে বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি এক্স ধরে তারপর ক্যালকুলেশন করে সমাধান করে তুমি মূলধন বা যেটা জানতে চাইছো সেটা বার করতে পারবে। কিন্তু এক্স না ধরে, এত জটিল জটিল নয় যদিও, তাও এইভাবে না ভেবে অন্য কিভাবে করতে পারি চলো দেখি। আর পরবর্তী অঙ্কগুলো চেষ্টা করবো সেভাবে করার। তো চলো দ্বিতীয় ভাবে দেখি কিভাবে করতে পারি অঙ্কটা। তো বার্ষিক সুদের হার 5% ছিল, আর এখন হয়ে গেছে 4%। তাহলে সুদের হার কত পার্সেন্ট কমেছে বলো? 1%। তাহলে আমি ধরি আসল বা মূলধন ছিল 100 টাকা। জাস্ট রেফারেন্স। 100 টাকা হিসাব কেন নিচ্ছি? যেহেতু পার্সেন্টেজের হিসাবে 100 টাকা যদি বেস ধরে নিই তাহলে হিসাব করতে সুবিধা হয়, মানে 100 টাকায় 5 টাকা, সেই জন্য 100 ধরে নিচ্ছি। তাহলে কত? 5% ছিল, তাহলে আগে সুদ কত ছিল? 5 টাকা। আর এখন কত সুদ হয়ে যাবে? 4% মানে 4 টাকা। সুদ কত টাকা কম হয়ে গেছে বলো? 5 টাকা থেকে 4 টাকা, মানে 1 টাকা সুদ কম হয়েছে। তাহলে 1 টাকা সুদ কমছে কখন? যখন আসল ছিল 100 টাকা। তাহলে 1 টাকা সুদ কম হয়, 1 টাকা সুদ কম হয় যখন আসল কত টাকা ছিল বলো? 100 টাকা। তাহলে এখন আমার সুদ কমেছে কত? 50 টাকা। তাই দেখতে পেলাম 1 টাকা সুদ কমছে যখন আসল ছিল 100 টাকা, আর সুদ কমেছে কত? 50 টাকা। তাহলে 50 টাকা সুদ কমবে যখন আসল কত হবে? 100 গুণ 50, মানে 5000 টাকা। দেখো কত সহজ ভাবে হয়ে গেল। তাহলে অঙ্ককে সবসময় আমরা এইভাবে একটু প্র্যাকটিক্যালি রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে দেখতে শিখবো। যে বার্ষিক সুদ ছিল 5%, সেখান থেকে হয়ে গেল 4%, তাহলে কমলো 1%। 1% কমার জন্য এফেক্ট হয়ে গেল 50 টাকা। তাহলে 100%-এর জন্য কত হবে? 50 গুণ 100। তো এই সহজভাবে প্রতিটা অঙ্ককে যদি আমরা ভাবতে শিখি, তাহলে দেখবে কোনো অঙ্কই জটিল মনে হবে না। চলো পরবর্তী অঙ্ক দেখি। তাহলে পরবর্তী অঙ্কটা কি বলছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 অংশ হবে? অর্থাৎ আসল যদি পি হয়,
সুদ আমরা জানি আই, তাহলে এই আইটা বলছে কি হবে, সুদ আসল অর্থাৎ আসল প্লাস সুদ, এই সুদ আসল তার 2/5 হবে। বোঝা গেল? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে 8টা মান জানতে চাইছে, কোনো টাকার 10 বছরের সুদের পরিমাণটা সুদ আসল অর্থাৎ পি প্লাস আই তার 2/5 হবে। তো অঙ্কটাকে আমরা এই ফর্মুলার উপর বেস করে ভাববো না, ঠিক আছে? তাই দেখি কিভাবে করি। তাই দেখো কিভাবে করি। দেখো এখানে রেফারেন্সটা কি, এই অঙ্কটা করে দেওয়ার পর তো প্র্যাকটিস করে মনে রেখে বা প্র্যাকটিস করে শিখতে অনেক সুবিধা হয়, কিন্তু এই প্রথম থেকে নিজে থেকে করার চেষ্টা করি, তাহলে কিভাবে ভাববো অঙ্কটাকে নিয়ে আমি। তো এখানে রেফারেন্স কি, দেখো সুদের হার কত পার্সেন্ট হলে, এটা আমার অজানা, কোনো টাকার 10 বছরের সুদ অর্থাৎ সুদের পরিমাণটাকে কার সাথে মাপা হচ্ছে, সুদ আসলের 2/5 হবে। এখানে রেফারেন্স কাকে ধরা হচ্ছে, সুদ আসল। যদি সুদ আসলকে ধরে নাও 100 টাকা, ধরি সুদ আসল 100 টাকা, তাহলে 100 টাকা যদি সুদ আসল হয় তাহলে সুদ কত হয় বলতো, সুদ আসলের 2/5। তাহলে সুদ আসল যদি 100 টাকা হয়, তার 2/5 হবে সুদ। সুদ কত হবে, 100, তার 2/5, 5 × 100 মানে 40 টাকা। তাহলে সুদ আসলকে আমি রেফারেন্স ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে সুদের পরিমাণ 10 বছরে কত পেয়ে গেলাম, 40 টাকা। কেন, কেন সুদ আসল 10 বছরে বলেছিল কত হবে, সরি সুদ 10 বছরে কত হবে বলেছিল, সুদ আসলের 2/5। তাহলে সুদ আসল যদি 100 টাকা হয়, তাহলে 10 বছর সুদ কত হবে, তার 2/5 মানে 40 টাকা। তাই দেখো সুদ পেয়ে গেলাম আই কত, 40 টাকা। সুদ আসল মানে আমরা কি জানি, আসল প্লাস সুদ, সেটা কত, 100 টাকা। তাহলে এর মধ্যে আয় অর্থাৎ সুদের মানটা 40 টাকা, এটা 40 টাকা, তাহলে আসল কত হবে বলো, 100, সুদটাকে যেদিকে নিয়ে যায় -40, তাহলে 60 টাকা। তাহলে পি পেয়ে গেলাম 60 টাকা, আই পেয়ে গেলাম 40 টাকা, সময় জানি 10 বছর, অর্থাৎ পি পেয়ে গেলাম কত, 60 টাকা, আই পেয়ে গেলাম কত, 40 টাকা, সময় টি জানি কত, 10 বছর। তাহলে আমাকে বার করতে হবে কোনটা, সুদের হার আর কোন কত, আর কি করে বের করবো বলো, I equal to PTR/100। আই কত, 40 টাকা, সুদ পি কত, 60 টাকা, সময় কত টি, 10 বছর, আর এর মানটাই জানবো। দুটো শূন্য কেটে গেল, তাহলে আর কত হবে বলো, আর কে এদিকে রাখছি, 6টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 40/6, কত, 3×6 = 18, 6.2-3%। বোঝা গেল অঙ্কটা? তাহলে অঙ্ককে যদি আমরা সুন্দরভাবে ভাবতে শিখি, তাহলে প্রতিটা অঙ্কই সহজ। তো এই ব্যাপারটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। চলো পরবর্তী অঙ্ক দেখি। তাহলে দেখি অঙ্কটা কি বলছে। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন, মানে একটা মূলধন তোমার আছে p টাকা, দুটি ভিন্ন বার্ষিক সুদের হারে 5 বছরে এবং 12 বছরে যথাক্রমে দ্বিগুণ ও তিনগুণ হয়। অর্থাৎ ওই সেম মূলধনই একটা স্কিম আছে যেটাতে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, আর একটা স্কিম আছে যেখানে 12 বছরে তিনগুণ হচ্ছে। কোন ক্ষেত্রে বিনিয়োগ বেশি লাভজনক? তাহলে এই টাকাটা একটা জায়গায় রাখলে 5 বছরে ওটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর 12 বছরে তিনগুণ হয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেন হচ্ছে কোন ক্ষেত্রে রাখা বেশি লাভজনক। তাই দেখো, যদি মনে করি আমার আসল যদি x টাকা হয়, আমি 100 ধরেও করতে পারি যা ইচ্ছা, যদি আসল ধরো আমার এই 100 টাকা হয়, তাহলে 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 5 বছরে কত হচ্ছে বলো, 5 বছরে দ্বিগুণ মানে 200 টাকা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 12 বছরে তিনগুণ হচ্ছে, তাহলে 12 বছরে কত হচ্ছে, তিনগুণ মানে কত, 300 টাকা। তাহলে এই ক্ষেত্রে 100 থেকে 200 হয়ে গেলে সুদ কত বলছে বলো, 200 টাকা থেকে 100 টাকা বাদ দিয়ে দেবো, কেন আসল ছিল পি 100 টাকা, 5 বছর পর সুদে আসল হয়ে গেল 200 টাকা, তাহলে সুদ কত হবে, সুদ আসল মাইনাস আসল, 200 - 100 হলে কত হবে, 100 টাকা। একইভাবে এখানেও তাই, আসলটা সুদ আসলে কত কনভার্ট হয়েছে, 300 টাকায়, 100 টাকা ছিল আসল, 12 বছরে 300 টাকা হয়ে গেছে, তাহলে সুদ কত হবে আই, এক্ষেত্রে 300 - 100, 200 টাকা। তাই দেখো এই 100 টাকারই প্রথম ক্ষেত্রে কি হবে, দুটো ক্ষেত্রে সূত্র কি হবে, আই ইকুয়াল টু PTR/100, এক্ষেত্রেও আই ইকুয়াল টু PTR/100। দুটো ক্ষেত্রে সুদের হার আলাদা, তাই এক্ষেত্রে তুমি R1, এক্ষেত্রে তুমি R2 ধরতে পারো, ঠিক আছে? এই দেখো এখানে আই কত, সুদ, সুদ হচ্ছে 100 টাকা, পি আসল কত, 100 টাকাই ছিল,
টি কত? 5 বছর। আর R1টা আমায় বার করতে হবে। দেখো 100 কেটে গেল, তাহলে 5 কুড়ি 100, তাহলে আর কত পেয়ে গেলাম আমি? R1 20। তাহলে প্রথম ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট ছিল 20%। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি হবে, আই কত এখানে? 200 টাকা, সুদ আসল মাইনাস আসল 200 টাকা। টি কত ছিল? 100 টাকা। টি কত? 12 বছর। সুদের হার R2/100। তাহলে এক্ষেত্রে কত হবে বলো? R2 কত হবে? 200। 12টাকে এদিকে নিচে চলে আসবে, 200/12, 4×3=12, 4×50। তাহলে কত হবে? 16×2-3। তাই প্রথম ক্ষেত্রে সুদের হার পেলাম 20%, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার পেলাম 16×2-3%। তাহলে কোন ক্ষেত্রে লাভ, কোন ক্ষেত্রে ইনভেস্ট করা বেশি লাভজনক? অবশ্যই প্রথম ক্ষেত্রে। তাহলে এটা আমাদের আনসার। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো তোমার কোনো কম্পিটিটিভ এক্সামে এই অঙ্কটা করছো, তাহলে এত ক্যালকুলেশনের না প্রয়োজনই নেই। কিভাবে তখন অঙ্কটা নিয়ে ভাববো? যে দেখো সুদের হার, মানে সুদের হারটা ডিফারেন্ট, 5 বছরের দ্বিগুণ, 12 বছরের 3 গুণ হয়েছে। তাহলে একটা আসল যদি x টাকা হয়, তাহলে দ্বিগুণ হতে কি হয়? আরো দ্বিগুণ হওয়া মানে 2x হওয়া, আর 3 গুণ হওয়া মানে কত বলো? 3 গুণ হওয়া মানে 3x হওয়া। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এই দ্বিগুণ হতে কত সময় লেগেছে? 5 বছর। তাহলে এই x থেকে 2x হতে গেলে কত বাড়তে হয়? x বাড়তে হয়। এটা এই জন্য সময় লেগেছে 5 বছর। তাই দ্বিতীয় ক্ষেত্রে যদি সুদের হার একই হতো, তাহলে কি হতো? এই দ্বিগুণ থেকে 3 গুণ হতেও কত বাড়তে হচ্ছে বলে? x ই বাড়তে হচ্ছে। কেন? x থেকে 2x হতে গেলে x বাড়তে হয়, আবার 2x থেকে 3x হতে গেলে x বাড়তে হয়। তাহলে প্রথম ক্ষেত্রে যদি 5 বছর সময় লাগে, একই হারে যদি দ্বিতীয় ক্ষেত্রেও বাড়তো, তাহলে কত বছর সময় লাগতো বলো? আরো 5 বছর সময় লাগতো না? অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে রেটটা ছিল, সুদের হার যেটা ছিল, সেইভাবেই যদি 3 গুণ হওয়ার চেষ্টা করতো, তাহলে ওর 5 আর 5 মোট 10 বছর সময় লাগতো। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হারে 3 গুণ হতে 10 বছর সময় লাগতো। কিন্তু দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে 12 বছর লেগে গেছে 3 গুণ হতে। প্রথম ক্ষেত্রে সুদের হারে 10 বছর লাগতো, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে লেগে গেছে 12 বছর। তাই অবশ্যই কি দ্বিতীয় ক্ষেত্রে দেরি হচ্ছে 3 গুণ হতে, মানে সুদের হার অবশ্যই এখানে কম। তাই প্রথম ক্ষেত্রে সুদের হার বেশি, অর্থাৎ বিনিয়োগ করা বেশি লাভজনক। ঠিক আছে।